নমস্কার। এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখক শ্রী কৃষাণু দেবনাথের কলমে একটি গল্প, সে কথা রেখেছে। আজকের গল্প পাঠ এবং একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে সৌরিন, রিতম, দেবস্মিতা, বর্ণিশা, পূজা, শুভদীপ্ত, অভ্র, মধুরা, স্বর্ণাভ, অমিত, পার্থ, অর্ক ও সোনিয়া। শব্দ সংযোজন শঙ্কু, আবহ নির্মাণে অমিত, কভার ডিজাইনে অনির্বাণ। শুরু হচ্ছে এসো গল্প পড়ির আজকের নিবেদন, লেখক শ্রী কৃষাণু দেবনাথের কলমে একটি ভিন্ন স্বাদের কাহিনী, সে কথা রেখেছে। আজ থেকে প্রায় ২৪ বছর আগে একবার আমার এক বন্ধুর গাঁয়ে বেড়াতে গিয়েছিলাম। গাঁয়ের নাম নিশ্চিন্তপুর। সবুজে ঘেরা গ্রামখানি মাঠের ঠিক মাঝখানে। গ্রামে ঢোকার দুটো পথ, একটা পূব দিক দিয়ে আর একটা পশ্চিম দিক দিয়ে। যে দিক দিয়েই যাও না কেন, সেই গ্রামে যেতে হলে মাইল দুয়েক মাঠের মাঝখান দিয়েই যেতে হবে। গাঁয়ের পশ্চিমে একটা বিরাট জঙ্গল, নাম ফাঁসি কাটা। সেই জঙ্গলের বদনাম এমনই যে দিনের বেলায় একা যেতে কেউ সাহস করে না। জঙ্গলের পাশেই একটা শ্মশান, আর তার পাশ দিয়েই বয়ে গেছে একটা ছোট নদী। নদীর জল একদম কাঁচের মতো পরিষ্কার, কাকচক্ষু বলা যায়। গরমের দুপুরে গাঁয়ের দামাল ছেলেগুলো সেই নদীর জলে দাপিয়ে বেড়ায়। তবে সেই নদীতে একা স্নান করতে পারে এমন সাহস কারও নেই। স্নান করে বটে, তবে ভুল করেও সেই ফাঁসি কাটার জঙ্গলের দিকে কেউ ফিরেও তাকায় না। ভরা দুপুরেও সেই দিকে তাকালে যেন গা ছমছম করে। মনে হয় কেউ যেন ভিতর থেকে অদৃশ্য হাতের ইশারায় কাছে ডাকছে। সেই ডাক দেখা যায় না, তবে তাকে অস্বীকারও করা যায় না। এমনই সম্মোহনী শক্তি সেই ডাকের। তো সেই গ্রামে গিয়েছি দিন দুয়েক হলো। বন্ধু অনিমেষ গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে। যখন কলেজে পড়ি সেই তখন থেকে দুজনের বন্ধুত্ব। অনিমেষ চাকরি বাকরি পায়নি, সে গাঁয়েই থাকে। নিজেদের জায়গা জমি যা আছে তাতে চাষবাস করে। গোয়ালে গরু মোষ আছে, দুধ ছানার ব্যবসা এসব করে। আর পৈতৃক পুকুর যা আছে তার মাছ টাছ বিক্রি করে সে ভালোই আছে। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, তাতে কোনো রকমে চলে যায় আর কি। দুই বন্ধু দু জায়গায় থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু একই আছে। বাড়িতে অনিমেষের বাবা মা আর দুজন কাজের লোক, এই নিয়েই ওদের সংসার। তাই ওদের বাড়ি যখন এলাম তখন অনিমেষের বাবা আর মা মানে কাকু কাকিমা খুব খুশি হলেন। আমিও দিব্যি আছি ওদের আতিথেয়তায়। দুই বন্ধু মিলে মাছ ধরছি, গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছি, আবার মাঠে গিয়ে তাকে সাহায্যও করছি। মজা করে খেজুরের রস খাচ্ছি। এমনভাবেই দিনগুলো কাটছিল। এমনভাবে কেটে গেলেই বোধহয় ভালো হতো। একদিন সকালে অনিমেষ আর আমি মাঠ থেকে টাটকা সবজি নিয়ে বাড়ি ফিরছি। আর তখনই দেখি গ্রামের ঠিক মাঝখানে, যেখানে বড় শিবের জোড়া মন্দির আছে, সেখানে কয়েকজন মানুষের জটলা। আমরা কৌতূহলী হয়ে একটু এগিয়ে গিয়ে দেখি মুখুজ্জেদের বড় ছেলে সমীরণ বাড়ি ফিরেছে একটি সুন্দরী মেয়েকে নিয়ে, আর তার নাম অঞ্জলি রায়। তারা একসঙ্গে কলেজে পড়ে। গ্রামে এই ঘটনা নতুন। একটা সমর্থ ছেলে যে একটা অবিবাহিত তরুণীকে নিয়ে গ্রামে আসতে পারে, তাও আবার বিয়ে না করে, এটা যেন ভাবাই যায় না। কেউ কোনো কথা বলছে না, তবে একটা চাপা গুঞ্জন চলছে।
আমি অনিমেষকে বললাম, চল রে, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। ওদিকে কাকিমা হয়তো আমাদের জন্য জল খাবার নিয়ে বসে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভালো, চল। আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, বাড়িতেও তো অনেক কাজ পড়ে আছে। খড় কাটতে হবে, তারপরে ওই গরু মোষগুলোকে খেতে দিতে হবে। চ চ। এই বলে আমরা দুই বন্ধু বাড়ির দিকে এগোলাম। বাড়ি গিয়ে দেখি কাকিমা গরম গরম লুচি ভাজছে, একেবারে গাওয়া ঘি দিয়ে, আর সঙ্গে ঘুগনি। গন্ধে চারিদিক ভরে আছে। আমি তাড়াতাড়ি ব্রাশ করে প্রস্তুত হয়ে বললাম, কাকিমা, তাড়াতাড়ি খেতে দাও, আর সহ্য হচ্ছে না। এই বলে আমি পিঁড়ি পেতে কাকিমার পাশে বসে পড়লাম। কাকু পাশ থেকে বলে উঠল, হ্যাঁ গো, আমাকেও দিয়ে দাও, গন্ধে আমারও খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি গো দিচ্ছি, সবাইকেই দিচ্ছি। আমার সব হয়ে গেছে। যাও যাও, খোকাকে ডাক দাও। অনিমেষ, আরে তাড়াতাড়ি আয় রে, আর কত দেরি হবে তোর? ডাক শুনে অনিমেষ হাজির। আমার পাশের পিঁড়িতে সে বসে পড়ল। তারপর সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে ঘিয়ে ভাজা লুচি আর ঘুগনি খেলাম। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। যাই হোক, এইভাবেই বেশ কিছুদিন দুই বন্ধুতে একসঙ্গে কাটিয়ে আমি আবার ফিরে এলাম নিজের পুরনো অভ্যাসে। তারপর প্রায় প্রত্যেক দিনই ফোনে অনিমেষের সঙ্গে আমার কথা হয়। অনিমেষের গ্রামে এখনো ফোনের তার আসেনি, কিন্তু অনিমেষ যখন প্রত্যেক দিন ছানা নিয়ে গ্রাম থেকে 10 মাইল দূরে শহরে যায় ছানা বিক্রি করতে, সেখানেই মালিকের ফোন থেকে আমাকে নিয়মিত ফোন করে। আমার সাথে ফোনে গল্প করার পর আবার বসে পড়ে দোকানের মালিকের সঙ্গে গল্পগুজব করতে। এই করে বাড়ি ফিরতে ফিরতে তার অনেক রাত হয়। এই হলো গিয়ে অনিমেষের রোজকার জীবন। তবে দোকানের মালিক অনিমেষকে ছেলের মতো ভালোবাসেন। দোকানদারের একটি মাত্র মেয়ে। আমি অনিমেষকে এই নিয়ে মাঝে মধ্যেই কথা শোনাই। বন্ধু, কোনোদিন যেন আবার সত্যি সত্যি ওর ছেলে হয়ে যাস না। কি? আমি আবার কি করে ছেলে হব? আমার তো বাবা মা আছে। এই ছেলে সেই ছেলে নয় রে, জামাই হওয়ার কথা বলছি। এইভাবে দুই বন্ধু মজা করি। গ্রাম থেকে এসেছি অনেক দিন হলো। হঠাৎ অনিমেষ একদিন আমায় ফোন করে বলল, হ্যাঁ রে অজিত, সেই মুখুজ্জেদের ছেলে সমীরনের কথা মনে আছে তোর? কোন সমীরণ বলতো? আরে মনে পড়ছে না? সেই যে সেবার যখন আমাদের বাড়ি এলি, তখন ওই আমাদের গ্রামের শিব মন্দিরটার কাছে একটা জটলা দেখে দুই বন্ধু মিলে এগিয়ে গেলাম না। তারপর দেখি গ্রামের একটা ছেলে সেই শহর থেকে তার বান্ধবীকে নিয়ে এসছে। হ্যাঁ, এবার মনে পড়ছে? মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মেয়েটার নামটা কি যেন? মেয়েটার নাম অঞ্জলি, অঞ্জলি রায়। হ্যাঁ, এবার পুরোপুরি মনে পড়েছে। তা হঠাৎ ওদের কথা বলছিস যে? শোন না, তুই তো চলে গেলি, তারপর সে এক কাণ্ড ঘটলো। কি হয়েছিল রে? আরে ভাই, কি বলবো, মেয়েটা নাকি বিশাল বড় লোকের মেয়ে। বলিস কি ভাই? তারপর? আরে মেয়েটা তো আছে সমীরনদের বাড়িতে, আর আছে তো আছেই, যাওয়ার নামটি পর্যন্ত করে না। তারা না গ্রামের পথে পথে হাত ধরে ঘুরে বেড়ায়, আর নদীর ধারে পাশাপাশি বসে গল্প করে। জ্যোৎস্না রাতেও তাদেরকে মাঠের ধারে হাঁটতে দেখেছে অনেকে। তাদের ভালোবাসার গল্প তো একেবারে লোকের মুখে মুখে ঘুরতে লাগলো। তবে কি জানিস, এই গ্রামের বয়স্করা না ব্যাপারটাকে ভালোভাবে নিল না। এখানে ওখানে জটলা হতে লাগলো। পুকুর ঘাটে, চায়ের দোকানে, মাঠে, নদীতে, সব জায়গায় তাদের নিয়েই আলোচনা। কিন্তু সামনে সে কথা বলতে পারে এমন কেউ নেই। কেন সামনে বলতে পারে না কেন? আহা বন্ধু, তুই হয়তো খেয়াল করিসনি ভিড়ের মাঝে মুখুজ্জেদের সমীরনের পালোয়ানের মতো গায়ের জোর, আর সে লাঠিও ভাসতে পারে দেখার মতো। তার সাথে লাঠির লড়াইয়ে লড়তে পারে এমন লাঠিয়াল নেই আশেপাশের গ্রামে। আর তার যেমন বাঘের মতো সাহস, তেমনি বিরাট মন। এই গা ঘরে এমন কোনো বাড়ি নেই যাকে সমীরন সাহায্য করেনি। বলিস কি রে? এই যে দেখছি নায়ক ম্যাটেরিয়াল একেবারে।
আহা, শুধু কি তাই, আজকে এর রক্ত লাগবে, কালকে ওর ঘরে চালা সারাই করতে হবে, পরশু কারু মেয়ের বিয়ের পণ লাগবে, সব কাজেতে এই একা সমীরণ একেবারে ঠিক ব্যবস্থা করে দেবে। আরে তারপর কি হলো বল, আমার শুনতে দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, তারপর কি হলো জানিস বন্ধু, একদিন হঠাৎ আমাদের প্রত্যন্ত গ্রামে মোটর গাড়ি এলো, তাও একটা নয়, দুটো নয়, গুনে গুনে 5টা। হ্যাঁ রে বন্ধু, পাঁচখানা মোটর গাড়ি। গ্রামের অনেক লোক তো সেবারই প্রথম মোটর গাড়ি দেখলো। আর গাড়িগুলো সার বেঁধে এসে থামলো ওই সমীরণদের বাড়ির সামনে, যেখানটায় শিব মন্দির আছে ওইখানটা। দেখতে দেখতে একেবারে লোকের ভিড় জমে গেল। আমিও গিয়েছিলাম ঘটনা দেখতে। আর বন্ধু, তারপর যা দেখলাম তাকে বায়োস্কোপ ছাড়া কিছু বলা যায় না। আরে শিবের গীত ছেড়ে আসল কথা বল না ভাই, আমার আর সহ্য হচ্ছে না। মেয়ের বাবা মা, সঙ্গে পুলিশ, আরও কত অফিসার সব এসছে ওই মেয়েকে নিতে। প্রথমে তো মেয়েটা বাড়ির ভেতর থেকে বের হতেই চায় না। শেষে যখন মেয়ের মা তাকে জোর করে বাইরে বের করে আনতে লাগলো, আমরা গ্রামবাসীরা সব অবাক হয়ে দেখলাম বাঘের মতো সাহসী সমীরণ কেমন যেন অসহায়ের মতো পিছু পিছু বেরিয়ে আসতে লাগলো। তার সেই অসহায় রূপ দেখে গ্রামের মানুষ কেমন যেন অস্থির হয়ে উঠল। এই কদিন যে গ্রামবাসী এখানে ওখানে বসে সমীরণ আর অঞ্জলির বিষয়ে মুখরোচক সব আলোচনা করত, সেই গ্রামের মানুষগুলোই হঠাৎই যেন এই সমীরণের কথা ভেবে একেবারে এক হয়ে উঠতে লাগলো। হঠাৎ অঞ্জলি চিৎকার করে বলতে লাগলো, আমি যাব না, আমি সমীরণকে ছেড়ে কিছুতেই যাব না। তাছাড়া আমার 18 বছর বয়স হয়ে গেছে, তোমরা আমায় আমার ইচ্ছের বিরুদ্ধে নিয়ে যেতে পারো না। কি বলবো ভাই, অঞ্জলির এই কথা শোনা মাত্র সমীরণ একেবারে আহত বাঘের মতো লাফিয়ে উঠে দাঁড়ালো। পাশেই রাখা ছিল বেতের লাঠি, ছুটে গিয়ে সেটিকে হাতে করে দাঁড়ালো। অঞ্জলি এদিকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে সমীরণের পিছনে আশ্রয় নিল। আর ঘটনার আকস্মিকতায় মেয়ের বাবা মা, পুলিশ সব একবারে স্তম্ভিত, সাথে ওই অফিসারগুলো। মুহূর্তের মধ্যে অঞ্জলির মা নিজেকে সামলে নিয়ে পুলিশদের লক্ষ্য করে বলে উঠল, এই যে অফিসার, হা করে কি দেখছেন কি? হ্যাঁ, ছেলেটিকে অ্যারেস্ট করুন না, আর না পারলে গুলি করুন, তারপর দেখি অঞ্জলি আমাদের সাথে যায় কি না। এই কথা শোনা মাত্র গ্রামের লোক যেন একেবারে সব পাগল হয়ে গেল। সবাই ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়লো ওই সমীরণ আর পুলিশদের মাঝে। সবার একেবারে রুদ্রমূর্তি। পরিস্থিতি এমন হলো বন্ধু যে এই বুঝি রক্তারক্তি শুরু হয়। আমি যেন আর উত্তেজনা চেপে রাখতে পারছি না। আমিও যেন পৌঁছে গেছি নিশ্চিন্তপুর গ্রামে। আমিও যেন সেই গ্রামবাসীর ভিড়ের মধ্যে একজন। তাই শুধু আমার মুখ দিয়ে একটাই কথা বেরিয়ে এলো, কিন্তু বলবো কি ভাই, মেয়ের বাবা বিচক্ষণ ব্যক্তি, তিনি শেষ পর্যন্ত হাল ধরলেন। তিনি গম্ভীর গলায় বলে উঠলেন, এরা যখন একে অপরকে ভালোবাসে তখন আমরা বাধা দেব না। আসলে আমাদের একটি মাত্র মেয়ে, তার খোঁজ নেই, তাই আমরা একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম আমার মেয়েকে বোধহয় ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছে, কিন্তু এখন যখন দেখছি ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, তখন আর আমরা বাধা দেব না। আর মেয়েটার মা, তিনি সবটা মেনে নিলেন? না না, তিনি প্রথমে একেবারেই মানতে চাননি, কিন্তু যখন অঞ্জলির বাবা বুঝিয়ে বলল তখন মহিলা শান্ত হন। তারপর বল কি হলো? জানিস তো ভাই, মানুষ চায় এক আর হয়ে যায় আর এক। ভগবান যে কেন এমন করেন আর কোনো খোঁজই আমরা জানি না। জানি না কেন, কি কারণে তিনি এমন হন। ভাই বল না, তারপর কি হলো? এমন থেমে যাচ্ছিস কেন? হ্যাঁ বলছি। তো তখনকার মতো তো ঝামেলা মিটে গেল। পুলিশ আর ওই বাকি অফিসাররাও বাড়ি ফিরে গেল। অঞ্জলির বাবা আর মা রয়ে গেল সমীরণদের বাড়ি। একটা গ্রামের মানুষ যখন দেখলো ব্যাপারটা মিটেই গেল, তখন সবার সাথে আমিও ফিরে গেলাম বাড়িতে নিজের কাজে। পরদিন বিকেলবেলায় দেখি অঞ্জলি আর সমীরণের সঙ্গে অঞ্জলির বাবা আর মাও গ্রাম দেখতে বেরিয়েছে। গ্রামের মানুষের সাথে দেখা হলে সমীরণ পরিচয় করিয়ে দিয়েছে। কাকা, জ্যাঠা, কাকিমা, জেঠিমা
ফুল কাকিমা, দাদু, ঠাকুরমা, সব নানান পরিচয়, এই গা ঘরে যেরকম হয় আর কি। তো অঞ্জলির বাবা মাও বেশ হাসি মুখে সবার সাথে অভিবাদন জানিয়েছে। আরও 2 দিন তারা ছিল আমাদের নিশ্চিন্তপুর গ্রামে। এর মধ্যেই গ্রামের মানুষ এটাও জেনে ফেলেছে যে সামনের ভালো দিন দেখেই অঞ্জলির বাবা ও মা নাকি অঞ্জলি আর সমীরণের শুভ বিবাহ দেবেন। সবাই খুব খুশি। তাদের প্রিয় সমীরণ বিয়ে করছে, সমীরণের সাথে অঞ্জলিকে মানাবেও বেশ, কেউ কারুর থেকে কম নয়। তাহলে ওদের বিয়ে হয়ে গেছে? এই, ওরা কেমন আছে এখন? আমার এই কথা শুনে অনিমেষ কেমন যেন চুপ মেরে গেল। কি হয়েছে আর বলল না। আরে কি হলো রে অনিমেষ? এবার অনিমেষ একটু গলা খাঁকানি দিয়ে খুব ধীরে ধীরে বলা শুরু করলো। কি জানিস, এই সব যখন ঠিক হয়ে গেল তখন অঞ্জলি ফিরে গেল বাবা মায়ের সাথে। তো যেদিন তারা ফিরে গেল সেদিন গ্রামের সব মানুষই জড়ো হয়ে তাদের বিদায় জানিয়েছে। জানিসই তো ভাই, আমাদের তো ছোট গ্রাম, একে অপরের সুখে দুঃখে এভাবেই পাশে থাকে। তারপর থেকেই দিন গোনা শুরু। এদিকে বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো। একদিন সমীরণের বাবা মা সমীরণের থেকে ঠিকানা নিয়ে অঞ্জলিদের বাড়ি গেল। তারপর কি হলো? অঞ্জলিদের বাড়ি করিমপুরে, আমাদের গ্রাম থেকে নেহাত কম পথ নয়। আমরা গ্রামের মানুষ ভাবলাম নতুন কুটুম বাড়ি গেছে, অন্তত দিন 5 তো থাকবেই। কিন্তু আশ্চর্য ব্যাপার, লকাই ভোরবেলা মাঠে কাজ করতে গিয়ে দেখলো সমীরণের বাবা অমূল্যবাবু আর তার স্ত্রী কমলা দেবী সেই ভোরবেলায় হেঁটে হেঁটে গ্রামে ফিরছেন। দূর থেকে লকাই তাদের দেখেই ডাকতে লাগলো, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, জ্যাঠাইমা, ও জ্যাঠাইমা। কিন্তু কোথায় কি, এত কাছ থেকে তাদের ডেকেও কোনো সাড়া পেল না। তাদের দেখেই কেমন যেন ঝড়ে ঘর ভাঙা পাখির মতো লাগছে। লকাই অবাক হলো। লকাই মরদ ছেলে, সে দৌড়ে গ্রামে এসে খবর দিল। জ্যাঠামশাই অমূল্যবাবু আর জ্যাঠাইমা কমলা দেবী বাড়ি ফিরছেন। তবে তবে কেমন যেন শোকগ্রস্ত মানুষের মতো লাগছে তাদের। সেই কথা শুনে গ্রামের মানুষ সব জড়ো হলো গ্রামের প্রবেশ পথে। সত্যি কি চেহারা হয়েছে অমূল্যবাবু আর কমলা দেবী। সমীরণ অবাক হয়ে চেয়ে আছে তাদের দিকে। অমূল্যবাবু আর কমলা দেবী গ্রামে প্রবেশ করেই গ্রামের মানুষ আর সমীরণকে দেখে যেন সম্মোহন থেকে বেরিয়ে এলো। কমলা দেবী চিৎকার করে কেঁদে উঠে সেখানেই বসে পড়ল, আর সমীরণ ছুটে এলো মায়ের কাছে। অমূল্যবাবু ধপ করে বসে পড়ল। গ্রামের মানুষ সব হতবাক, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো, আর কমলা দেবী একবারে হাউ হাউ করে কাঁদতে লাগলো। এরপর অমূল্যবাবু যা বলল তা হলো, ওনারা যেদিন অঞ্জলিদের বাড়ি পৌঁছায় সেই দিন সকালেই অঞ্জলি মারা যায় হসপিটালে। তার 2 দিন আগেই সে নিজে মোটর গাড়ি চালিয়ে নিজের বিয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছিল, আর তখনই একটা লরির সাথে দুর্ঘটনায় সে প্রচণ্ড আহত হয়। 2 দিন হাসপাতালে থেকে সেই দিনই মারা যায়। আর মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছেটুকু লিখে রাখে একটা কাগজে। এই অবধি বলে অমূল্যবাবু পকেট থেকে এক টুকরো কাগজ বের করে দিল সমীরণের হাতে। আর সমীরণ কাঁপা কাঁপা হাতে সেই কাগজটা পড়তে লাগলো। কাগজটা পড়া হলে তার হাত থেকে কাগজটা পড়ে গেল, আর তারপরে সে উদ্ভ্রান্তের মতো হাঁটতে হাঁটতে শিব মন্দিরের চাতালে বসে পড়ল। আমি জানিস ভাই, ওই কাগজটা কুড়িয়ে পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, প্রিয়, অনেক শখ ছিল কপালে সিঁদুর পরে মাথায় ঘোমটা দিয়ে তোমার সাথে সংসার করব। এই জন্মে বোধহয় সেই শখ আর পূর্ণ হলো না। আমার মৃত্যুর খবর শুনে তুমি যেন খারাপ কিছু করো না। তুমি ঘর সংসার করো, আমি যেখানেই থাকি তোমার সুখে আমিও সুখী হব। কথা দিচ্ছি, আমি ফিরে আসবো শুধু তোমার জন্য।
আমার পড়া শেষ হলে জানিস ভাই, গ্রামের মানুষ সবাই কান্নায় একেবারে ভেঙে পড়ল। শুধু আমি আমি আতঙ্কের শিহরণে কেঁপে কেঁপে উঠলাম ওই শেষের কথাগুলো মনে করে। কথা দিচ্ছি, আমি ফিরে আসবো শুধুমাত্র তোমার জন্য। এমন প্রত্যয় ভরা কথাগুলো শুনে আমি যেন কেমন হয়ে গেলাম। জানিস ভাই, এমন করে কখনো মৃত্যুপথযাত্রীকে তো বলতে শুনিনি। কত মানুষকেই তো মরতে দেখলাম চোখের সামনে, কত মানুষের মৃতদেহ নিয়ে গেলাম শ্মশানে, কই এমন করে তো বুকের ভেতরটা কেঁপে ওঠেনি কখনো। অনিমেষের কথা শুনে আমারও কেমন যেন মনে হলো, কথাগুলো যদি সত্যি হয়। যাই হোক, অনিমেষ একদম চুপ করে গিয়েছিল। তারপর কি হলো? জানিস ভাই, গল্পটা এখানেই শেষ হয়ে গেলেই ভালো হতো মনে হয়। মানে কি বলতে চাইছিস? এরপরে আর কি থাকতে পারে? আর বন্ধু, অঞ্জলি কথা রেখেছিল। কথা রেখেছিল মানে? কি বলতে চাইছিস তুই অনিমেষ? আমি ফোনের এই পারে বসেও আতঙ্কে কাঁপতে লাগলাম। সে ফিরে এসেছিল? হ্যাঁ বন্ধু, ফিরে এসেছিল তার প্রাণের মানুষের কাছে। তারপর? এই ঘটনার বেশ কিছুদিন পর যখন যখন সবটা আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো, সমীরণ বাড়ি থেকে বেরিয়ে মাঠে ঘাটে যেতে লাগলো। তবে কি জানিস, সমীরণ আর আগের মতো রইল না। সেই হাসি খুশি ছেলেটা যেন পুরোপুরি পাল্টে গেল। কেমন যেন একটা শোকের ছায়া তার উপরে নেমে এলো। শুধু নেমে এলো বললে ভুল বলা হয়, বরং তাকে যেন গ্রাস করে ফেললো পুরোপুরি। আগের মতো আর গ্রামের মানুষের খোঁজ খবর করে না, কেউ কিছু বললে তেমন করে উত্তরও দেয় না। গ্রামের মানুষ ছেলেটাকে চোখের সামনে এমনভাবে জীবন্ত লাশের মতো চলতে দেখত, অনেকের চোখে জল চলে আসতো। গ্রামের মানুষ তো একে অপরের দুঃখে সহজেই কাতর হয়ে পড়ে। এইভাবেই চলছিল সব। তো হঠাৎ একদিন সবাই আশ্চর্য হয়ে দেখে সমীরণ আবার সেই আগের মতো হাসি খুশি। হ্যাঁ, সবার সাথে কথা বলছে, সবার খোঁজ খবর নিচ্ছে। গ্রামের মানুষ এতে বেশ অবাক হলো, কিন্তু তার সাথে আবার খুশিও হলো। মানে কোনো এক অজানা মন্ত্র বলে যেন সমীরণ হঠাৎ তার আগের রূপ ফিরে পেয়েছে। এসব কি করে সম্ভব হলো রে? যে ছেলেটা এতটা শোকগ্রস্ত ছিল, হঠাৎ করে সে কিভাবে এতটা হাসি খুশি হয়ে গেল? এটা তো আশ্চর্য ব্যাপার একটা। হ্যাঁ বন্ধু, ঠিক তাই, সবারই আশ্চর্য লাগলো। কিন্তু সবার আশ্চর্য লাগলেও সমীরণের এই রূপ দেখে সবাই ভাবলো ছেলেটা হয়তো সামলে উঠেছে আস্তে আস্তে। কিন্তু জানিস ভাই, যত দিন যেতে লাগলো আস্তে আস্তে সবার চোখে পড়তে লাগলো যে সমীরণের চেহারাটা আস্তে আস্তে কেমন যেন রোগা রোগা লাগছে। ভাই বিশ্বাস কর, আমরা গ্রামবাসীরা দেখলাম মাস 5-6-এর মধ্যেই ছেলেটা একেবারে রোগা হয়ে গেল। ফ্যাকাশে শরীর, গায়ে যেন রক্ত নেই, কিন্তু ওই হাসি খুশি ভাবটা কিন্তু এতটুকু কমেনি। হ্যাঁ, এতটুকু কমেনি। বিষয়টা গ্রামের মানুষ অনেকে অমূল্যবাবু আর কমলা দেবীকেও বলেছে, তো ওনারা নিজেরাও তো ব্যাপারটা খেয়াল করেছে। কিন্তু যার খাওয়া দাওয়া ঠিক আছে, গায়ে কোনো রোগ জ্বালা নেই, সেই ছেলে কেন যে এমন রোগা হয়ে যাচ্ছে তার কারণ জানা গেল না। কিন্তু ভাই ব্যাপারটা আরও গুরুতর হলো যখন একদিন মাঠ থেকে ফেরার সময় না সমীরণ মাঠের আলের ধারে মাথা ঘুরে পড়ে যায়। গ্রামেরই কয়েকটা ছেলে দেখতে পেয়ে তাকে কাঁধে করে গ্রামের মাঝে ওই শিব মন্দিরের চাতালটায় শুইয়ে দেয়। সমীরণ একেবারে সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার পাশে বসে কমলা দেবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। অমূল্যবাবু মাথায় হাত দিয়ে বসে আছে। এমন সময় আমাদের গায়ের বিমল খুড়ো বললেন, অমূল্য, এই লক্ষণ ভালো নয়। এখনো যদি ব্যবস্থা না নাও তাহলে তো ছেলেকে বাঁচাতে পারবে না। বিমল খুড়োর কথায় গ্রামের মানুষও সায় দিল।
তারপর ভিড়ের মধ্যে থেকে একটি মানুষ সামনে এগিয়ে এলো। আমাদের গ্রামের মধুসূদন ভট্টাচার্য মশাই। আমরা তাকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি তার অপার জ্ঞানের জন্য। তিনি বললেন, আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের একজন চেনাশোনা তান্ত্রিক আছেন, তাকে খবর দিলে আশা করি ভালোই হবে। তো অমূল্যবাবু বললেন, দাদা তবে তাই করো, তাকে খবর দাও। ডাক্তার বুদ্ধি তো আর কম করলাম না, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। তারপর কথা মতো মধুসূদন ভট্টাচার্য মশাই তার সেই আত্মীয়ের বাড়িতে খবর পাঠালেন সেই তান্ত্রিককে এই গ্রামে পাঠিয়ে দেওয়ার জন্য। দিন দুই পরে ভাই গ্রামে একজন মানুষ এলেন। দেখে বয়স বোঝা যায় না, আশ্চর্য তার চোখ। সেই চোখে চোখ পড়লে মানুষ হারিয়ে যায় অজানা এক শূন্যতায়। আসলে হারিয়ে যেতেই হয়। সেই শূন্যতা এক অদ্ভুত শূন্যতা। সেই শূন্যতায় দৃষ্টিকারী নিজের অস্তিত্ব হারিয়ে যায়, শুধু পড়ে থাকে একটা চেতনা। সেই চেতনা জানিয়ে দেয় সেই শূন্যতার মাঝে আর সব বিলীন হলেও সেই চেতনা তার অস্তিত্ব রক্ষা করে চলে। কি বলবো বন্ধু, এ যেন এক সমাধির স্থিতি। যদিও জানি না সমাধি কি, তবে এমন অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। তাই মাঝে মাঝে সেই অভিজ্ঞতার স্বাদ পেতে ইচ্ছা যায়। অনিমেষের কথা শুনে আমি যার পর নাই বিস্মিত হলাম। মনে মনে সাধ হলো এই অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন অন্তত জীবনে একবার যদি হতে পারে। খানিকক্ষণ অনিমেষ কিছু বলল না, হয়তো সেই ঘটনাটাই মনে মনে ভাবছে। এমনই 7-5 ভাবছি, এমন সময় সে আবার বলতে শুরু করলো, জানিস বন্ধু, লোকটার পরনে দুখণ্ড সাদা পোশাক দেখে একজন সাত্ত্বিক মানুষ ছাড়া আর কিছুই মনে হয় না। কিন্তু লোকটা যে অত বড় তান্ত্রিক তা আগে কেউ বুঝতে পারেনি। যাই হোক, তারপর বলি শোন। লোকটা এসে উঠেছিল ওই মধুসূদন ভট্টাচার্য মশাইয়ের বাড়ি, মানে আমাদের মধু জ্যাঠার বাড়ি। তিনিই তাকে নিয়ে এলেন সমীরণদের বাড়ি। কিন্তু তিনি সমীরণদের বাড়ি গিয়ে ওই শিব মন্দিরের চাতালেই বসলেন। ইতিমধ্যে তো গ্রামের মানুষ খবরটা পেয়েই গেছে, তাতে একবারে লোকের ভিড়। খবর পেতেই সমীরণ, অমূল্যবাবু, কমলা দেবী সব ওই মন্দিরে এলেন। তারা একটু তফাতে বসলেন। তা গ্রামের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করতে লাগলো কি হয় দেখার জন্য। কারো মুখে কোনো কথা নেই। এতগুলো লোক যে ওখানে উপস্থিত আছে যেন বোঝাই যায় না, যেন সবাই একেবারে সম্মোহিত। হঠাৎ সেই আগন্তুক লোকটি বলল, আমি অঘোরনাথ তান্ত্রিক। অনেকে আমায় অবধূত বলেও ডাকে। তারপরেই হঠাৎ আমাদের সবাইকে চমকে দিয়ে অঘোরনাথ বলে উঠল, অঞ্জলি কি প্রতিদিন রাতেই আসে? প্রশ্নটা শুনেই না সমীরণ কেমন চঞ্চল হয়ে উঠল, আর ভিড়ের মাঝেও চাপা একটা গুঞ্জন উঠল। আর জানিস, তার এই আশ্চর্য ক্ষমতা দেখে আমরা সবাই অবাক হলাম, আর বুঝতে পারলাম তিনি সত্যিই একজন সিদ্ধ পুরুষ। নাহলে কেউ তো কারো নাম বলেননি, তাহলে উনি জানলেন কি করে? অবশ্য মধু জ্যাঠা যদি বলে থাকেন সে আলাদা কথা। আমি নিজেও চঞ্চল হয়ে উঠলাম। অঞ্জলি প্রতিদিন আসে মানে কি? কি বলতে চাইছে অঘোরনাথ? আমি তোকে বলেছিলাম না বন্ধু, অঞ্জলি কথা রেখেছে, ফিরে এসেছে তার প্রিয় মানুষের কাছে। তারপর অঘোরনাথ বলতে লাগলো যেন সব তার চোখের সামনেই ঘটেছে। অঞ্জলি মারা গিয়েছে ঠিক কথা, কিন্তু তাই বলে অঞ্জলি মুক্তিই পায়নি। তাই সে প্রতিদিন অনেক রাতে যখন গ্রামের লোক ঘুমিয়ে পড়ে তখন সে আসে তার প্রিয় মানুষের কাছে, অর্থাৎ সমীরণের কাছে। তারপর স্বামী স্ত্রীর মতো সারা রাত একসাথে থাকে দুজনে। ভোর হবার অনেক আগেই সে ফিরে যায় নিজের আস্তানায়। কথা শেষ করে অঘোরনাথ তাকালেন সমীরণের দিকে, আর হঠাৎই সমীরণ উত্তেজিত হয়ে উঠল, আর তারপর বলতে শুরু করলো, কি যা তা বলছেন? যত সব আজগুবি কথা। মরা মানুষ কি ফিরে আসতে পারে? এই কথাটাই তোমাকে বুঝতে হবে। মরা মানুষ কখনো ফিরে আসতে পারে না। তুমি এটা কেন নিজে বিশ্বাস করছো না বলো তো?
আচ্ছা, তাহলে সে ভোর রাতে অন্ধকার ফুটে আলো বের হওয়ার আগেই ফিরে যায় কেন? আর একটা কথা জেনে রাখো সমীরণ, আজ অঞ্জলি অন্য দুনিয়ার আর তুমি অন্য দুনিয়ার। তোমাদের মাঝে এই সম্পর্ক ঠিক নয়। আর শোনো, সে চায় তোমাকে নিয়ে যেতে। না না, মিথ্যে কথা। অঞ্জলি আমাকে ভালোবাসে, সে আমার কোনো ক্ষতি চায় না। এই যে তুমি বললে অঞ্জলি তোমার কাছে আসে না, তোমার সাথে সারা রাত থাকে না, আমি নাকি আজগুবি গল্প করছি? সবার মাঝে বাজ পড়লেও বুঝি এমন স্তম্ভিত হতাম না। এবার আর মনে কোনো সন্দেহই রইল না যে অঘোরনাথ সত্যিই একজন সিদ্ধতান্ত্রিক। গায়ের সাদাসিধে মানুষগুলোর চোখে মুখে ফুটে উঠেছে আতঙ্ক। অমূল্যবাবু ও কমলা দেবী বোধহয় বাকরুদ্ধ হয়েছেন। মধুসূদন বাবু বললেন, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান। ছেলেটা যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, এখন কিছু একটা না করলে যে সে মারা পড়বে। মধু জেঠার কথা শুনে অঘোরনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, জানেন, ভালোবাসার মতো শক্তি আর নেই, কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাই প্রাণঘাতী হতে পারে। আসলে অঞ্জলিকে দেহ ধারণ করে সমীরণের সঙ্গে থাকতে হলে শক্তির প্রয়োজন, আর সেই শক্তি সে সঞ্চয় করছে সমীরণের থেকেই। আপনি কি বলছেন একটু পরিষ্কার করে বলুন। দেখুন অমূল্যবাবু, যখন আত্মা দেহ ছেড়ে বেরিয়ে আসে তখন তার দেহ ধরতে হলে অনেক শক্তি ব্যয় করতে হয়, আর এটা এত সহজ ব্যাপার নয় কিন্তু। তাই আত্মা চাইলেই সহজেই শরীর গ্রহণ করতে পারে না। তাছাড়া বেশিরভাগ আত্মাই মৃত্যুর পর পরলোক গমন করে, কিন্তু কখনো কখনো দেখা গেছে এর ব্যতিক্রমও হয়। এই ক্ষেত্রেও তাই হয়েছে। আমার ছেলেকে বাঁচান, আমাদের ওই একটি মাত্র ছেলে, তাকে ছাড়া আমরা বাঁচব না। এই কথাখানি বলি কেঁদে উঠলেন। কান্নার দমক কমতে নিজেই শাড়ির আঁচল মুখে চেপে ধরলেন। জানি না মা, আমি কত দূর কি করতে পারবো। ভালোবাসার কাছে আমিও যে হেরে যাই। আর শুধু আমি কেন, হেরে যান অঘোরাধিপতি স্বয়ং। তবে মাতৃশক্তি এক বিশাল শক্তি। মা, আপনিও প্রার্থনা করুন যেন আপনার ছেলেকে আমি ফিরিয়ে আনতে পারি। এই যে এত কথাবার্তা, ঘটনা, সব যেন একেবারে বায়োস্কোপ। এই গ্রামের এত মানুষ যে এখানে উপস্থিত, তবুও যেন কেউ নেই। তাই তো কোনো শব্দ নেই, কোনো হইচই নেই। আসলে আসলে সব উৎকণ্ঠা নিয়ে আলোচনা শুনছে আর অজ্ঞাত সারে জানতে চাইছে এর পরে কি। অনিমেষের কথা শুনে আমিও সম্মতিসূচক একটা শব্দ করলাম মাত্র। আমার সামান্য উত্তরে অনিমেষ ঠিক বুঝেছে আমি কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাইছি না। তাই সেও অন্য কথা বলে আর সময় নষ্ট করল না, ফিরে গেল মূল গল্পে। তারপর অঘোরনাথ বলল, শুনুন অমূল্যবাবু, আমি আপনাদের বাড়ির অষ্টদিকে অগ্নিবন্ধন করে দেব, আর একটি যজ্ঞও করব। তাতে বাড়ির সুচিতা ফিরে আসবে। কোনো অপশক্তি যেন আপনার বাড়িতে আর আশ্রয় না নিতে পারে, তাই জন্যই এই যজ্ঞ। অমূল্যবাবু কাঁপা গলায় বললেন, তাতেই কি আমাদের খোকা ঠিক হয়ে যাবে? তার সব বিপদ কেটে যাবে? না, এত সহজে সে আপনার ছেলেকে ছেড়ে দেবে না। তবে যাতে ছেড়ে দেয় সেই ব্যবস্থা আমি করে দেব। আপনার অশেষ কৃপা। না না না, এতে কৃপার কিছু নেই। বিপদে পড়লে মানুষকে বাঁচাতে হবে, এটাই তো আমার ইষ্টের নির্দেশ। আমি সেই নির্দেশটাই পালন করছি মাত্র। আর যদি কৃপার কথা বলেন তাহলে অঘোরাধিপতির কথাই বলতে হয়। তার নির্দেশেই আমাকে আসতে হয়েছে, না হলে আমায় পেতেন কোথায়? এতদিনে হিমালয় না হলে পশুপতিনাথের দর্শনে বেরিয়ে পড়তাম। হঠাৎ করেই অনিমেষ বলল, বন্ধু, আজ বরং ফোন রাখি, অনেকক্ষণ গল্প করছি। এদিকে দোকান বন্ধ করার সময় হয়েছে, বাকি গল্প পরে বলবো, কেমন? এর থেকে বাজ পড়লেও বোধহয় এতটা চমকে উঠতাম না। যাই হোক, ব্যাপারটা আমি বুঝি, তাই বললাম, এই সুযোগ পেলেই কিন্তু ফোন করিস। বাকিটা শোনার জন্য আমি অপেক্ষা করে থাকবো।
হ্যাঁ হ্যাঁ, তাই হবে তাই হবে। তুইও সাবধানে থাকিস। আর অনেক দিন তো হলো। একবার একদিন বেড়াতে আয় না। আচ্ছা, যাবো রে সময় করে। আচ্ছা বেশ, রাখি তাহলে, হ্যাঁ রাখি। অনিমেষ খট করে রিসিভারটা নামিয়ে রাখল। আমি ফোনটা রেখে অল্প কিছু খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। মনের ভিতরটা ছটফট করতে লাগলো ঘটনার পরবর্তী অংশটা জানার জন্য। বিছানায় শুয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা বুঝতে পারিনি। এরপর দিন দুয়েক অনিমেষ আর ফোন করল না। আমার সমস্ত কাজেই ভুল হতে শুরু করল। কেবলই মনের মধ্যে ঘুরে ফিরে আসতে লাগলো তারপর কি হলো। প্রত্যেক দিন রাতে অফিস থেকে ফিরে ফোনের কাছে বসে থাকি, ভাবি আজ বুঝি অনিমেষ ফোন করবে, কিন্তু করে না। প্রায় দিন 15 বাদে অনিমেষের ফোন এলো। ভাই অজিত, আজকে তোকে একটা খুশির খবর দেব, তুইও শুনলে খুব খুশি হবি। সে না হয় হব, কিন্তু তুই গল্পের বাকিটুকু আজকে বলবি। না হলে যে আমার আর ধৈর্যের বাঁধ মানছে না। বন্ধু শোন না, তোকে না গল্পের বাকি অংশটুকু আজ বলতে পারছি না, কারণ হচ্ছে সামনের মাসের 10 তারিখে আমার বিয়ে। হ্যাঁ, তোকে তো আসতেই হবে আগাম করে। তখন না দুই বন্ধু পাশাপাশি বসে গল্পটা শেষ করবো, কেমন? বিয়ে আর সঙ্গে, আরে কোথায় ঠিক হলো? ওই তো রে, ওই যে আরে আমি যে দোকানে ছানা দিই সেই বিশ্বজিৎ বাবুর মেয়ের সাথে। শালা, তাহলে আমার কথাই সত্যি হলো। বলছি, একটা কথা বলতো, বিয়েটা নিছক অনুষ্ঠান করেই হচ্ছে নাকি প্রেম ঘটিত? আরে তুই এলে তোকে সব বলবো, ফোনে সব বলা যাবে না। তোকে কিন্তু আগের দিন মানে 9ই অগ্রহায়ণ আমার বাড়িতে আসতে হবে। হ্যাঁ, এই কোনো 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 কথা শুনবো না কিন্তু, হ্যাঁ কোনো কথা শুনবো না। আগে থেকে জানাচ্ছি, কোনো অজুহাত না, বুঝলি? ঠিক আছে? যথা আজ্ঞা বন্ধু। আর গল্পটা কি সত্যি এখন বলা যাবে না রে? না রে বন্ধু, বুঝতেই তো পারছিস আজকাল খুব ব্যস্ত আছি। তুই তো আগের দিন আসছিস, তখন রাতে গল্পটা বলবো, কেমন? সবটা বলে দেবো, ঠিক আছে? বেশ বেশ, তাই হোক। অনিমেষ ফোনটা নামিয়ে রাখল। কথা মতো লোটা কম্বল গুছিয়ে নিয়ে অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম নিশ্চিন্তপুর গ্রামের উদ্দেশ্যে। এবারে সেখানে যাওয়ার উত্তেজনা তো তুঙ্গে। একে তো বন্ধুর বিয়ে, তার উপর অঞ্জলি ও সমীরণের কি হলো, তার বাকিটা অংশ জানার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। বিয়ের আগের দিন সকাল সকাল অনিমেষদের বাড়ি পৌঁছে গেলাম। সেই দিন থেকেই বিশাল তোড়জোড়। কুটুমজন আসবে, তাই বাজার হাট করা। আমি আর অনিমেষ ভোরবেলায় চলে গেলাম মাইল 10 দূরে ধাত্রী গ্রামে। সেখানে প্রত্যেক দিন সকালে বাজার বসে। আশপাশের গ্রাম থেকে চাষিরা তাদের জমির টাটকা সবজি নিয়ে সেখানে হাজির হয়। তারপর সেখান থেকে গাড়িতে মাল বোঝাই হয়ে চলে যায় আমাদের শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে। অনিমেষের সঙ্গে এখানে বাজার করতে না এলে বুঝতেই পারতাম না কত রকমের জিনিস নিয়ে হাজির হয় চাষি সহ নানান মানুষ, দুটো পয়সার আশাতে। অনিমেষ কিনতে লাগলো, আর আমি তার সঙ্গে ঘুরে ঘুরে সব দেখতে লাগলাম। মরশুমের শাকসবজি তো আছেই, তার সঙ্গে আছে কচুর লতি, কলমি শাক, কেউ আবার এনেছে থানকুনি পাতা, কারো সামনে গাছের লেবু, লাউ, আরও কত কি। বাজার করতে করতে প্রায় 10টা বাজলো। অনিমেষ সমস্ত মাল একটা গরুর গাড়িতে তুলে দিল। গাড়িটা নাকি ওদের গ্রাম থেকেই চাষিদের নিয়ে এসেছিল সবজি নিয়ে। এবার শুধু চাষিরা ফিরবে খালি গাড়ি নিয়ে। সেই গাড়িতে মালটাকে রওনা করে দিতেই অনিমেষ আমার হাত ধরে বলল, বন্ধু চল এবার কিছু খেয়ে নি, না হলে যে আর চলা যায় না। খিদে তো আমারও পেয়েছে, কিন্তু ব্যস্ততাতে আর মনে ছিল না। আয়, আমাদের এখানের এই হিঙের কচুরি আর নলেন গুড়ের রসগোল্লা খাও, খেয়ে বলিস কেমন খেতে লাগলো।
অনিমেষ আমাকে নিয়ে হাজির হলো একটা দোকানে। দোকান না বলে ঝুপড়ি বলাই ভালো। তাল পাতা দিয়ে ছাওয়া চাল, আর তার সামনে বাঁশের বাখারি দিয়ে তৈরি বেঞ্চ। অনিমেষ আর আমি বসে পড়লাম সেই বেঞ্চের উপর। খুড়ো, 4টে করে কচুরি দাও দেখি, গরম গরম ভেজে দাও। খুড়ো কোনো কথা বলল না, আপন মনে কাজ করতে লাগলো। তাকিয়ে দেখি অনিমেষ যাকে খুড়ো বলে ডাকলো তাকে দেখতে অনেকটা তাল পাতার সেপাইয়ের মতো। দড়ি পাকিয়ে যাওয়া শরীরে শিরাগুলো ফুলে উঠেছে। দড়ির মতো মুখে এইসা বড় একটা গোঁফ, তাতে কাঁচা পাকা চুলের গোছা বুঝিয়ে দিচ্ছে লোকটার বয়স নেহাত কম নয়। কিছুক্ষণের মধ্যেই লোকটা শাল পাতার টুকরিতে 4টে করে গরম গরম কচুরি দিল, সঙ্গে আলুর দম। যা সুন্দর গন্ধ নাকে এলো, তাতে এবার বুঝলাম যে খিদেটা কি জোরে পেয়েছিল। আর কোনো কথা না ভেবে খাওয়া শুরু করলাম। এক মনে কচুরিগুলো শেষ করতেই খুড়ো আমাদেরকে 4টে করে নলেন গুড়ের রসগোল্লা দিয়ে গেল। তার আকার দেখার মতো। আমাদের কলকাতা শহরে যা রসগোল্লা তৈরি হয়, এ তার থেকে প্রায় দ্বিগুণ। যখন খাওয়া শেষ করলাম তখন বেলা প্রায় 10:30। দাম মিটিয়ে এবার আমি আর অনিমেষ হাঁটতে শুরু করলাম। খানিক দূর যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে অনিমেষ, তুই যে এত ভালোবেসে ডাকলি, কই তোর খুড়ো তো কোনো সাড়াই দিল না? আরে খুড়ো তো কথা বলতে পারে না, কিন্তু কানে শুনতে পায়। মনটা খুব ভালো রে, বড় ভালো। হ্যাঁ, একটু গম্ভীর আছে বটে, তবে মানুষ খুব ভালো। হ্যাঁ, একেবারে খাঁটি মানুষ। তার কথা শুনে আমি ভারী আশ্চর্য হলাম। এই পৃথিবীতে কাউকেই সহজে বিচার করা উচিত নয়। আজ সেই শিক্ষাই যেন আবার হলো। তারপর 2 বন্ধু মিলে সাইকেলে চেপে গল্প করতে করতে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলাম। রাতে যখন খেয়ে দিয়ে শুতে এলাম তখন প্রায় 9টা। গ্রামের দিকে মানুষ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, শুধু ব্যতিক্রম ওই গোয়ালা পরিবারগুলো। ওদের ছানা বিক্রি করে বাড়ি ফিরে গরুকে খেতে দিতে দিতে প্রায় রাত 12টা বাজে। আমি আর অনিমেষ এখন পাশাপাশি শুয়ে আছি ছাদের এই ঘরটাতে। অনিমেষদের বাড়িতে বেড়াতে এলেই এই ঘরখানি আমার জন্য বরাদ্দ থাকে। শুয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়ে আমি বললাম, এবার বাকি গল্পটা বল। সবে তো 9টা বাজলো, এত তাড়াতাড়ি ঘুম আসবে না। চল বরং বাইরে গিয়ে বসি, জ্যোৎস্না রাত আছে, বেশ লাগবে। মাঝে মাঝে আমি ভাবি যে অনিমেষ কিন্তু লেখক হতে পারত। কি একটা দারুণ মন আছে ওর কথাতে সায় দিয়ে বললাম, তাই চল। তারপর আমরা 2 বন্ধু মিলে ছাদের খোলা অংশে বেরিয়ে এলাম। আসলে অনিমেষদের নিচে 4টে ঘর আছে, আর দোতলায় 2টি ঘর, বাকি অংশ খোলা ছাদ। ছাদের চারিদিকে কোমর পর্যন্ত প্রাচীর দিয়ে ঘেরা। মাঝে একটা ফোল্ডিং বেড রাখা আছে, তাতেই 2 বন্ধু মিলে বসলাম। বাইরের পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। এই রাতকে দেখে আমার হঠাৎ যেন মনে হলো কোনো এক ষোড়শী এক মিহি মসলিন পরে আছে সারা দেহে। সেই মসলিনটা এতটাই মিহি যে সেই ষোড়শীর দেহ সৌষ্ঠব স্পষ্ট দেখা যাচ্ছে। তার দিঘির মতো চোখ যেন আমাকে সম্মোহিত করে তুলছে। কি একটা ঘোরের মধ্যে আমি চলে গিয়েছিলাম যেন। এরই মধ্যে সম্বিত ফিরল অনিমেষের কথাতে। অঘোরনাথ অষ্টদিকে অগ্নিবন্ধন করবেন, আর বললেন বাড়িতে একটা হোম করবেন। তার সব কথাই গ্রামের মানুষ শুনল। তারাও যেন ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে উঠতে লাগলো, যেন 1000 বছরের আলস্যে মাখা গ্রামখানি নতুন উদ্যোগে জেগে উঠেছে। অঘোরনাথ বলে উঠলেন, একটা কাগজ আর কলম নিয়ে এসো তো কেউ, আমি ফর্দ করে দিচ্ছি। সেই মতো জিনিস আয়োজন করো, কাল সকালে হোমে বসবো। তার আগে বাড়ির অষ্টদিকে অগ্নিবন্ধন করে নিতে হবে। একজন ছেলে ছুটে গিয়ে বাড়ি থেকে খাতা আর কলম এনে দিল। কথাগুলো গ্রামের মানুষের কাছে নতুন, তাই সবাই বেশ আগ্রহী বিষয়খানা দেখার জন্য। পরের দিন সকালে ওই 10টা সাড়ে 10টা নাগাদ গ্রামের মানুষ
সমীরণদের বাড়িতে জড়ো হলো। অঘোরনাথ অনেক আগেই হাজির হয়েছে। অঘোরনাথ সমীরণকে কাছে ডাকলেন, তারপর কানে কানে কিছু একটা বললেন। আর সেই কথা মতো সমীরণ ঘর থেকে একটা ছোট মতো থলে নিয়ে হাজির হল। তারপর অঘোরনাথ বললেন, শোনো সমীরণ, যেহেতু তোমার বাড়ি বন্ধন করব, তাই তোমাকেই এই কাজ করতে হবে। বলুন কি করতে হবে, আমি সেই মতো কাজ করব। আমি তোমার বাড়ির চতুর্দিকে প্রদক্ষিণ করব, আর তুমি আমায় এক হাতে ছুঁয়ে থাকবে। আর থলেটার একটা কোণে ছিদ্র করে নাও, তাহলে বস্তুটিকে সহজেই মাটিতে ফেলতে পারবে। তবে হ্যাঁ, শুধু খেয়াল রাখবে যাতে বস্তুটির যে রেখা অঙ্কিত হবে সেটা যেন ভগ্ন না হয় কোনোভাবেই। ভগ্ন হলেই সব বৃথা হবে। এই বলে অঘোরনাথ ধীর পায়ে এগিয়ে চলল মন্ত্র বলতে বলতে, আর ওনাকে ছুঁয়ে সমীরণ ওনার পিছু পিছু হাঁটতে লাগল। গ্রামবাসী অবাক হয়ে দেখল একটা সরু বারুদের রেখা দিয়ে একটা গণ্ডি মতো হয়ে যেতে লাগলো। যখন গণ্ডি সম্পূর্ণ হলো তখন অঘোরনাথ উচ্চস্বরে বলল, যারা গণ্ডির বাইরে আছো তারা কেউ এই গণ্ডি পেরিয়ে ঘরে প্রবেশ করবে না যতক্ষণ না হোম শেষ হচ্ছে। আর যারা ঘরে আছো তারাও বাইরে বেরোবে না, তাহলে ভীষণ বিপদ। ফলে বেশিরভাগ মানুষই সমীরণদের দরজার বাইরেই অপেক্ষা করতে লাগলো। গণ্ডি সম্পূর্ণ হলে অঘোরনাথ মন্ত্র জপ করতে করতে সেই বারুদের গণ্ডিতে আগুন ধরিয়ে দিল। আর মুহূর্তের মধ্যে সমস্ত বারুদের আগুন বাড়িটাকে যেন বলয়ের মতো করে ঘিরে ফেলল। খানিকক্ষণ আগুন জ্বলে নিভে গেল, কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানিস, আগুন কিন্তু পুরোপুরি নিভে গেল না, বরং জ্বলতেই লাগলো। তবে কেমন যেন ওই ওই হয় না, ওপরে আগুন নিভে গেল ভিতরে আগুন থাকে, সেই রকম একটা ব্যাপার। কিন্তু হঠাৎ করে সমীরণদের বাড়ির চৌহদ্দির মধ্যে একটা দমকা বাতাস উঠল। তাতেই যেন একটা ধুলোর ঝড় উঠল। আকাশে কোথাও মেঘের চিহ্ন নেই, তবে সেই ঝড়ও খানিকক্ষণের জন্য মাত্র। তারপরে এই সব চুপচাপ। অঘোরনাথ বাড়ির ঠিক ব্রহ্মস্থানে একটা গোল বৃত্ত আঁকলেন, আর তারপর তার মধ্যে একটা ত্রিভুজ আঁকলেন, আর সেই ত্রিভুজের ভিতরে একটা চতুর্ভুজ আঁকলেন বালির স্তূপের ওপর। আর তার উপরে হোমের কাঠ সাজাতে লাগলেন। হোমের কাঠ সাজানো হলে শুরু হলো হোমের মূল ক্রিয়া। অগ্নিকুণ্ডে পড়তে লাগলো ঘি মেশানো বেলপাতা ফুলের সমিত। হোম চলতে লাগলো পুরো দমে। যারা বাড়ির ভিতরে ছিল, অষ্টদিক বন্ধন করার সময় তাদের সবাইকেই একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর তাদের সঙ্গে সমীরণের বাবা ও মাকেও সেই ঘরেই থাকতে বলা হয়েছিল। অঘোরনাথের এক পাশে গণ্ডির মধ্যে সমীরণ বসে আছে। অঘোরনাথের কঠোর নিষেধ যেন কোনোভাবেই সমীরণ গণ্ডির বাইরে না বেরিয়ে আসে, সে যাই হোক না কেন। অঘোরনাথ তার হোমকুণ্ডের পূর্ব দিকে মুখ করে বসে আছে, আর সেই দিকেই সমীরণের ঘর। দরজাটা ভেজিয়ে রাখা হয়েছে। তো হোম চলতে চলতে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। গণ্ডির বাইরে যারা ছিল তাদের আর সেখানে থাকার সাহস হলো না, তাই যে যার বাড়ি ফিরে গেল। বাকিদের সাথে আমিও সেই ঘরে আছি। ঘরটা হোমকুণ্ডের ঠিক পিছনে। বাইরে কি হচ্ছে দেখার জন্য জানলাটা খুলে রেখেছি, আর সেই খোলা জানলা দিয়েই সামনে বসে থাকা অঘোরনাথের খালি গাটা দেখা যাচ্ছে। সেখানে প্রশস্ত পিঠের ওপরে পড়ে আছে একগোছা শুভ্র যজ্ঞোপবীত, আর তার ঠিক পাশেই বসে আছে আমাদের সবার প্রিয় সমীরণ। হোমের আগুন জ্বলছে তাদের সামনে, আর আমাদের ঘরের দিকে পড়েছে তাদের দেহের ছায়া। আর তাতেই বোঝা যায় অঘোরনাথের দেহের তুলনায় সেই বিশাল দেহধারী সমীরণ যেন একজন সামান্য মানুষ। আমরা কয়েকজন জানলায় চোখ রেখে অপেক্ষা করছি কি হয় দেখার জন্য। সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে অনেকক্ষণ। একভাবে বাইরে তাকিয়ে থেকে অনেকেই ক্লান্ত, তাই ঘরের তক্তপোষের ওপর বসে পড়েছে বেশিরভাগ মানুষ। তবে আমার পাশ থেকে কিন্তু সমীরণের বাবা অমূল্যবাবু একটুও সরেননি। রাত তখন 12টা। অঘোরনাথ তার উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ করছেন না, তবে তার ঋজু বসার ভঙ্গি দেখে বোঝা যায়
তিনি কোনো গুচ্ছ বীজ মন্ত্র জপ করে চলেছেন। হাতে তার পদ্মবীজের মালা, সামনে হোমের আগুন জ্বলছে, আর হালকা হালকা কাঠ পোড়ার শব্দ আসছে। এমন সময় সমীরণের ঘরের দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে আস্তে আস্তে খুলতে লাগলো। আর তখনই হোমের আগুনের আলোয় দেখলাম যে হাতটা ভিতর থেকে দরজাটার পাল্লা ধরে খুলতে লাগলো, সে আর যাই হোক, সে যে মানুষের হাত নয় সে আমি হলপ করে বলতে পারি। সরু সরু লম্বা আঙুল, আর প্রতিটা আঙুলের মাথায় রয়েছে তীক্ষ্ণ নখ। হোমের আগুনে সেই বাঁকানো নখগুলি যেন ঝলসে উঠল শাম দেওয়া নেপালি কুকরির মতো। তারপর আস্তে আস্তে বেরিয়ে আসতে লাগলো এক অপার্থিব শরীর। শাড়িতে শরীরের বেশিরভাগ অংশ ঢাকা, মাথায় বড় করে ঘোমটা দেওয়া, তবুও যে যে অংশ শরীরের বাইরে বেরিয়ে এসেছিল আমি সেটা আমি সেটা দেখেছি অজিত, আমি সেটা দেখেছি। এই কথা বলে অনিমেষ হাঁপাতে লাগলো। ঘটনার বিভীষিকায় আমি তো শিহরিত। অনিমেষ বেশ কিছুক্ষণ সময় নিল নিজেকে সামলাতে, তারপর আবার বলতে শুরু করলো। জানিস অজিত, দুটো দুটো হাত আর পায়ের খানিকটা দেখেছিলাম, আর তাতেই আমার গায়ের লোমগুলো সব খাড়া হয়ে উঠেছিল। অমন হাড় গিলে হাত আর পায়ের পাতা, পায়ে রয়েছে অতিরিক্ত লম্বা লম্বা 5টা আঙুল, আর আর সবকটা আঙুলেই রয়েছে হাতের তুলনায় মোটা অথচ তীক্ষ্ণ নখ। আমি না অজিত কখনো কোনো অপশক্তি দেখিনি, তবে অনেক গল্প শুনেছি, আর তাতেই আমার মনে হয়েছে এ যেন কোনো এক অভিশপ্ত নরক থেকে উঠে আসা পিশাচিনী, যাকে দেখলে মনে আতঙ্ক জন্মায়। অঞ্জলির সেই মায়া মুখ মনে আসে না, তার পরিবর্তে যা মনে আসে তা হলো বিভীষিকা। সেই রাতে হোমের আগুনের আলোয় যা দেখেছিলাম অজিত, আজও তার জন্য আক্ষেপ হয়। কেন যে সেই দিন দেখতে গেলাম সেই দৃশ্য, জানিস আমি না আজও ভুলতে পারিনি। না না না, আমি ভুলতে পারি না সেই 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 বিভীষিকাময় দৃশ্য। এখনো একা থাকলে মাঝে মাঝেই মাঝে মাঝেই মাঝে মাঝেই মনে পড়ে সেই সব দৃশ্য। আর কি দেখেছিলি? হ্যাঁ হ্যাঁ, ওই 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 বিভৎস মূর্তিটা ক্ষণক্ষণে গলায় বলতে লাগলো, অঘরনাথ, ছেড়ে দে আমায়, আমায় যেতে দে আমার ভালোবাসার মানুষের কাছে। এই বলে যখন দাওয়া থেকে নেমে এসে দাঁড়ালো মূর্তিটা হোমকুণ্ডের সামনে, তখন তাকে দেখলাম তার উচ্চতা কম করে 8-9 ফুট হবে। হ্যাঁ ভাই, 8-9 ফুট তো হবে। রোগা লিকলিকে শরীরের শাড়িটা যেন লেপ্টে আছে, তাতেই বোঝা যায় তাতে আর যাই হোক কোনো মানুষের দেহ নেই। অঘরনাথ হেসে বলল, এটা ভালোবাসা নয়, এটা একটা মানুষকে খুন করা, আর আমি থাকতে এ কখনোই হতে দেব না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কেন তুই আমাদের মাঝখানে আসছিস? আমি চাই না একজন মা পুত্র হারা হোক, তাই তোকে ফিরে যেতে হবে সেই প্রেতলোকে যেখান থেকে তুই এসেছিস। আমি কখনোই ফিরে যাব না। আমার সমীরণের থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না, কেউ পারবে না। হঠাৎ বাড়ি জুড়ে শুরু হলো এক অপার্থিব নারী কণ্ঠের চিৎকার। মানুষ প্রচণ্ড কষ্টে যেমন চিৎকার করে, ঠিক তেমন যেন কানে তালা লেগে যাওয়া চিৎকার। অঘরনাথ একটা ফুল হাতে নিয়ে মন্ত্র জপ করে আহুতি দিল, আর তাতেই সব ঠিক হয়ে গেল। হ্যাঁ, তারপর অঘরনাথ একটা মন্ত্র বলে একটা ঘি মেশানো বেলপাতা আহুতি দিতেই একটা ধোঁয়ার কুণ্ডলি উঠতে শুরু করলো হোমকুণ্ড থেকে। আর সেই ধোঁয়ার কুণ্ডলি পাক খেতে খেতে সেই অবয়বটিকে জড়িয়ে ধরল, আর তাকে টেনে নিয়ে চলল হোমকুণ্ডের আগুনের দিকে।
সেই ধোঁয়ার কুণ্ডলী সেই পিশাচিনীকে টেনে নিয়ে মিলিয়ে যেতে লাগলো হোমকুণ্ডের মধ্যে, আর 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 তার আর্তচিৎকারও মিলিয়ে যেতে লাগলো তার সাথে। তবে চিৎকার মিলিয়ে যাওয়ার আগে শুনতে পেলাম ভাই ক্ষণক্ষণে গলা এসে বলছে, আমি আবার ফিরে আসব আর ফিরে নিয়ে যাব আমার প্রাণের মানুষকে। তারপর তারপর আস্তে আস্তে আওয়াজ থেমে গেল, আর তারপর সব চুপচাপ। শুধুই হোমকুণ্ড থেকে ফুল পাতা পোড়া শব্দ ভেসে আসছে। আর তারপর অঘরনাথ গঙ্গার জল দিয়ে হোমকুণ্ডটাকেও শান্ত করল। তারপর আগুন পুরোপুরি নিভে গেলে অঘরনাথ সেই হোমকুণ্ডের ছাইয়ের মধ্যে কি যেন খুঁজতে লাগলো। ততক্ষণে আমরা সবাই বাইরে বেরিয়ে এসেছি, আর কাছে এসে দেখি অঘরনাথ হোমকুণ্ড থেকে একটা একটা চৌকো কবচ বের করে আনলো। তারপর হাসি মুখে বলল, যাক, হোম পুরোপুরি সফল হয়েছে। এই বলে কবচটা সমীরণের হাতে দিয়ে বলল, এটাই তোমার রক্ষা কবচ, সাবধান, কখনো যেন এটা হাত থেকে খুলবে না। সমীরণের বাবা অমূল্যবাবু বললেন, তবে যে বললেন হোম সফল হয়েছে, তাহলে সে আবার ফিরে আসতে পারে? দেখুন, তাকে আমি ফেরত পাঠিয়েছি সেই লোকে যেখান থেকে সে এসেছিল। তবে কি জানেন, সে যখন সেই লোক থেকে আসতে পেরেছে সমীরণকে ভালোবেসে, আবার সে যে আসবে না সে কথা কিন্তু আমি বলতে পারি না। তবে যতদিন এই কবচ সমীরণের হাতে থাকবে ততদিন সে বিপদমুক্ত। কোনো অশরীরীর ক্ষমতা নেই সমীরণের কোনো ক্ষতি করে। তারপর কি হলো রে? তারপর তারপর আর কি, আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গেল। সেবার অনিমেষের বিয়েতে আমি খুব আনন্দ করেছিলাম। শতক বন্ধুর বিয়ে বলে কথা। তারপর আবার ফিরে এসেছিলাম নিজের জগতে। তারপর আমিও বিয়ে করলাম। সেসব অনেক দিনের কথা। তবে সবকিছু শেষ হলে বোধহয় ভালোই হতো, কিন্তু কই, তা তো হলো না। অনিমেষ বিয়ে করেছে আজ প্রায় 20 বছর হলো। আমারও প্রায় 19 বছর হলো বিয়ে হয়েছে। আমাদের দুই বন্ধুর সম্পর্ক কিন্তু ঠিক আগের মতোই আছে। এখনো সপরিবারে অনিমেষের বাড়িতে বেড়াতে যাই। আমার একটি ছেলে ও মেয়ে, দুজনেই পড়াশোনা করে। ছেলেটা 12 ক্লাস আর মেয়েটা ক্লাস 9। অনিমেষের দুটো যমজ ছেলে, তারা দুজনেই কলেজে পড়ছে। ওদের 3 ভাইয়ের একটি মাত্র বোন। তাই ভাই ফোঁটা, রাখি বন্ধন প্রভৃতি অনুষ্ঠানে তো যেতেই হয়। কোনো কারণে যেতে না পারলে ওরাই আমাদের বাড়ি চলে আসে। দিনগুলো বেশ হই হই করে কেটে যায়। এরই মধ্যে হঠাৎ একদিন রাতে অনিমেষ ফোন করল। এখন তার নিজের ফোন হয়েছে। জানিস অজিত, সমীরণ মারা গেছে। কোন সমীরণ? আরে তোর মনে নেই, সেই যে অঞ্জলির সমীরণ। কি করে রে? আরে সেই হোমের কবচটা নাকি নদীর জলে স্নান করতে গিয়ে খুলে পড়ে যায়। তারপর? তারপর আর কি, নদীতে তো তখন অনেক ছেলেপুলেই স্নান করছিল, তারা দেখেছে। তারা কি দেখেছে? পাশের বন থেকে একজন উঁচু লম্বা মতো বউ বেরিয়ে এলো। তার মাথায় ঘোমটা আর সরু সরু হাত পা। সে সমীরণকে হাত ধরে টেনে নিয়ে গেল ওই বনের দিকে। সমীরণ গেল, বাধা দিল না? না না, ছেলেগুলোর কথা অনুযায়ী সমীরণ নাকি এতটুকু বাধা দেয়নি। হ্যাঁ, সে তো ভারী আশ্চর্যের কথা। সে কথা রেখেছে বন্ধু, কথা রেখেছে। সমীরণকে সে নিয়ে গেছে তার সাথে। আমার জানিস আজও মনে আছে কথাগুলো। হোমকুণ্ডে প্রবেশ করার আগে সে বলেছিল, আমি আবার ফিরে আসব, আমি আবার ফিরে আসব, আর ফিরিয়ে নিয়ে যাব আমার প্রাণের মানুষকে।
আর তার দেহের যা বর্ণনা ছেলেগুলো দিয়েছে যে সে ছাড়া আর কেউ নয় তা তো বোঝাই যায়। আমি তো তাকে দেখেছি, তার বিভীষিকা যে আজও ভুলতে পারিনি। তোরা তার খোঁজ করিসনি? হ্যাঁ, ছেলেগুলো গ্রামে এসে খবর দিতেই সমীরনের 2 ছেলে, বউ, বাবা অমূল্যবাবু আর গ্রামের সব লোকজন দল বেঁধে লাঠি সোটা নিয়ে এগিয়ে গেলাম সে কুখ্যাত বনের দিকে। বনের ভেতরে বেশি দূরও যেতে হয়নি। একটা বট গাছে ঝুড়ির কাছেই পড়ে আছে সমীরনের বলিষ্ঠ দেহ, পুরোপুরি নিথর। তবে আশ্চর্য বিষয় কি জানিস? এই যে সে মারা গেল, তার শরীরে কিন্তু কোনো আঘাত নেই, মুখে নেই ভয়ের চিহ্ন, বরং মুখে লেগে আছে একটা অপার্থিব সুখের আবেশ। যেন অতি আনন্দে সে তার প্রাণ ত্যাগ করেছে। তাহলে অঞ্জলি কথা রাখলো। হ্যাঁ, জানিস ভাই, একটা কথা কখনো কাউকে বলিনি। আমার মনে না একটা কষ্ট ছিল। তখন জোর করে 2জন প্রেমিক প্রেমিকাকে আমরা আলাদা করে দিয়েছিলাম, আর আজ দেখ তারা আবার এক হয়েছে। ভালোবাসা জিতেছে বন্ধু, ভালোবাসাই জিতেছে। এতক্ষণ আপনারা শুনলেন লেখক শ্রী কৃষাণু দেবনাথের কলমে একটি গল্প, সে কথা রেখেছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।